আজকের তারিখ মঙ্গলবার ২০শে জানুয়ারি ২০২৬। আজকের দিনের খবরগুলো দেখলে মনে হবে যেন দুটো আলাদা সিনেমা একসাথে চলছে। ঠিক পড়েছেন। একদিকে আটলান্টিকের দুই পারের বহু বছরের পুরনো বন্ধুত্বে ফাটল ধরছে। আর অন্যদিকে ইতালির মাটিতে ২০০০ বছরের পুরনো এক স্থাপত্যের রহস্য উন্মোচিত হচ্ছে। একদম। আমাদের হাতে থাকা গ্লোবাল ফ্ল্যাশ পয়েন্টস আর গ্লোবাল রিপোর্ট 2026 এর মতো সূত্রগুলো ঘেঁটে আজ আমরা এই অদ্ভুত বৈপরীত্যের গভীরে যাব। হ্যাঁ, আজকের আলোচনাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা দেখব কিভাবে গ্রিনল্যান্ড কেনার একটি অদ্ভুত প্রস্তাব গোটা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিচ্ছে। আবার এটাও দেখব যে এই সব রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে বিশ্ব অর্থনীতিকে একটা অদৃশ্য বর্মের মতো রক্ষা করে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বর্মটা কতটা মজবুত? দারুণ একটা প্রশ্ন। চলুন তাহলে শুরু করা যাক ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু অর্থাৎ গ্রিনল্যান্ড সংকট দিয়ে। হ্যাঁ, শুরু করা যাক। আমেরিকার প্রেসিডেন্ট যা ঘোষণা করেছেন তা তো রীতিমতো বোমার মতো ফেটেছে। তিনি গ্রিনল্যান্ড কেনার জন্য ইউরোপের ৮টি দেশের উপর ১০% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। যেটা ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হতে পারে। এখানেই শেষ নয়, জুনের মধ্যে নাকি এটা ২৫% পর্যন্ত হতে পারে। আর এর প্রতিক্রিয়ায় তিনি আবার অপ্রত্যাশিতভাবে ডেভোস সম্মেলনেও যাচ্ছেন। ব্যাপারটা ঠিক কি ঘটছে? প্রথম নজরে তো এটাকে একটা সাধারণ বাণিজ্যিক চাপ বলেই মনে হচ্ছে। দেখুন, প্রথম নজরে তাই মনে হতে পারে, কিন্তু এর গভীরে গেলে বোঝা যাবে এটা তার চেয়ে অনেক বেশি কিছু। মানে এটা শুধু টাকা বা জমির বিষয় নয়, এটা সরাসরি দেশগুলোর সার্বভৌমত্বের ওপর একটা আঘাত। জার্মানি আর ফ্রান্সের মতো দেশকে টার্গেট করে আমেরিকা আসলে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের মূলে ঘা দিতে চাইছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তো নিশ্চয়ই চুপ করে বসে নেই, তাই না? না, একেবারেই না। আমি শুনছি তারা নাকি তাদের অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট বা এসিআই ব্যবহার করার কথা ভাবছে। এটাকে নাকি বাণিজ্যিক বাজুকা বলা হচ্ছে। নামটা তো বেশ নাটকীয়। নামটা নাটকীয় হলেও এর পেছনের বিষয়টা আরও গুরুতর। সেটা কিভাবে? আসল ব্যাপারটা হলো, এই বাণিজ্যিক বাজুকা তৈরি করাই হয়েছিল চীনের মতো প্রতিপক্ষকে সামলানোর জন্য। ও আচ্ছা। ভাবুন একবার, সেই একই অস্ত্র যখন আমেরিকা অর্থাৎ নিজেদের সবচেয়ে কাছের বন্ধুর দিকে তাক করার কথা ওঠে, তখন বুঝতে হবে যে আটলান্টিকের দুই পাড়ের সম্পর্কের মূল ভিত্তিটাই নড়ে গেছে। একদম। এটা শুধু একটা বাণিজ্যিক বিবাদ নয়, এটা একটা আদর্শিক ভাঙনের শুরু। ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। তার মানে যেটাকে আমরা দশকের পর দশক ধরে বিশেষ সম্পর্ক বলে জেনে এসেছি সেটা এখন প্রশ্নের মুখে। হ্যাঁ, এই ভূ রাজনৈতিক অস্থিরতার আঁচ তো শুধু পশ্চিমে সীমাবদ্ধ নেই, তাই না? এর প্রভাব মধ্য এশিয়াতেও পড়ছে বলে মনে হচ্ছে। ঠিক। কাবুল একটা চীনা রেস্তোরাঁয় আইএসআইএলের হামলা হয়েছে। হ্যাঁ, শুনলাম। এবং এই হামলাটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে সবচেয়ে বড় ভুল হবে। এতে একজন চীনা নাগরিক সহ মোট ৭ জন মারা গেছেন। কিন্তু এর তাৎপর্য সংখ্যার চেয়ে অনেক বেশি। তাৎপর্যটা ঠিক কোথায়? আইএসআই তাদের নিজস্ব নিউজ এজেন্সি আমাকের মাধ্যমে খুব পরিষ্কার করে বলেছে যে চীনের নাগরিকরা এখন তাদের টার্গেটের তালিকায় আছে। কিন্তু কেন? চীনের সাথে তাদের শত্রুতাটা ঠিক কী নিয়ে? আইএসআই সরাসরি এই হামলাকে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের উপর বেজিংয়ের আচরণের সঙ্গে যুক্ত করেছে। ও, তার মানে এটা একটা প্রতিশোধমূলক হামলা? হ্যাঁ, আর এর ফলে তালেবান সরকার একটা ভয়ানক উভয় সংকটে পড়েছে। কিভাবে? একদিকে তারা চীনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে মেস আয়নাক তামার খনির মতো বিশাল বিনিয়োগ তারা সুরক্ষিত রাখবে। আর অন্যদিকে? অন্যদিকে এই হামলা প্রমাণ করে দিল যে আফগানিস্তানের মাটি এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেই এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোকে তারা দমন করতে ব্যর্থ। তার মানে তালেবানরা তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক সহযোগীকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারছে না। এটা তো চীনের জন্য একটা বড় ধাক্কা। একদম। চীন এখন ভাববে, যে সরকারের নিজের দেশের উপরই নিয়ন্ত্রণ নেই, তাদের উপর ভরসা করে বিলিয়ন ডলার বিনিয়োগ করাটা কতটা বুদ্ধিমানের কাজ। ফলে পুরো অঞ্চলের ভূ রাজনীতি আরও ঘোলাটে হয়ে উঠছে। ঠিক তাই। কি অদ্ভুত একটা পরিস্থিতি! একদিকে বহু বছরের পুরনো ভূ রাজনৈতিক সম্পর্কগুলো চোখের সামনে ভেঙে যাচ্ছে, অন্যদিকে ইতালির প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু খুঁজে পেয়েছেন যা আমাদের বহু বছরের পুরনো একটা ধারণাকে অবিশ্বাস্যভাবে সত্যি প্রমাণ করছে। হ্যাঁ, চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক।
এটা আজকের দিনের সবচেয়ে অবাক করা এবং সম্ভবত সবচেয়ে ইতিবাচক খবর। বলুন। ইতালির ফানো শহরে প্রত্নতাত্ত্বিকরা একটি ব্যাসিলিকা আবিষ্কার করেছেন, যার নকশা করেছিলেন স্বয়ং ভিট্রুভিয়াস। এক মিনিট, ভিট্রুভিয়াস, যাকে আমরা স্থাপত্যবিদ্যার জনক বলি। সেই ভিট্রুভিয়াস! এই তো অবিশ্বাস্য। আমি যতদূর জানি, গত ৫০০ বছর ধরে ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকরা মনে করতেন যে ভিট্রুভিয়াসের নিজের হাতে নকশা করা কোনো ভবন পৃথিবীতে আর অবশিষ্ট নেই। ঠিক তাই। ওনার লেখা বই ডি আর্কিটেকচুরা ছাড়া ওনার কাজের কোনো বাস্তব প্রমাণ ছিল না। এটাকে তো একটা মেথ হিসেবেই ধরে নেওয়া হয়েছিল। আর সে কারণে কি এটাকে এত বড় আবিষ্কার বলা হচ্ছে? একদম। এই আবিষ্কারটিকে ২১ শতকের তুতেন খামেনের আবিষ্কারের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওয়াও! কিন্তু সবচেয়ে আশ্চর্য হওয়ার মতো বিষয় হলো, এই আবিষ্কার কোনো আকস্মিক ঘটনা নয়। তাহলে? গবেষকরা ভিট্রুভিয়াসের লেখা সেই ২০০০ বছরের পুরনো বইটিকেই একটা গাইড বুক হিসেবে ব্যবহার করেছেন। মানে তারা একটা প্রাচীন বই পড়ে লোকেশন খুঁজে বের করেছেন। এটা কিভাবে সম্ভব? এটাই তো আসল ম্যাজিক। তারা ডি আর্কিটেকচুরা বইয়ের বর্ণনা বিশ্লেষণ করে সেন্টিমিটার স্তরে নির্ভুলতার সাথে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ব্যাসিলিকা স্তম্ভগুলো ঠিক কোথায় থাকতে পারে। আর খনন কাজের পর স্তম্ভগুলোর ভিত্তি ঠিক সেই জায়গাতেই পাওয়া গেল। ভাবা যায় ২০০০ বছর আগে একজন মানুষ কাগজে যা লিখে গিয়েছিলেন, আমরা আজ স্যাটেলাইট আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হুবহু সেটাই খুঁজে বের করছি। এটা ভাবলে গায়ে কাঁটা দেয়। এটা প্রাচীন যুগের ইঞ্জিনিয়ারিংয়ের নির্ভুলতাকে আমাদের সামনে জীবন্ত করে তুলেছে। অবিশ্বাস্য! প্রাচীন ইতিহাসের এই অসাধারণ মুহূর্তের পাশাপাশি আধুনিক ক্রীড়া জগতেও একটা রূপকথার জন্ম হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ানা হুজিয়ার্সের কথা বলছেন তো? ঠিক, তারা প্রথমবারের মতো কলেজ ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে। যে দলটাকে বছরের পর বছর ধরে ব্যর্থদের তালিকায় রাখা হতো, তারাই এবার ১৬-০ ব্যবধানে অপরাজিত চ্যাম্পিয়ন। এই জয়টা শুধু একটা ট্রফি জেতা নয়, এটা কলেজ ফুটবলের পুরো শক্তি কাঠামোকেই বদলে দেওয়ার ইঙ্গিত। সেটা কিভাবে? আগে গুটি কয়েক প্রভাবশালী দলেরই আধিপত্য ছিল, কিন্তু এখন এনআইএল অর্থাৎ নেম, ইমেজ অ্যান্ড লাইকনেসের যুগ। যার ফলে খেলোয়াড়রা এখন আর্থিকভাবে লাভবান হতে পারছেন। ঠিক, আর ভালো খেলোয়াড়রা এখন ছোট দলগুলোতেও যোগ দিচ্ছেন। তার উপর প্লে অফের পরিধিও বেড়েছে। তার মানে এখন আর শুধু ঐতিহ্য বা পুরনো দাপট দিয়ে জেতা যাবে না। সঠিক বিনিয়োগ আর কৌশল থাকলে যে কোনো দলই এখন শীর্ষস্থানে পৌঁছতে পারে। একদম। ইন্ডিয়ানার এই জয়টা আন্ডারডগসদের জন্য একটা নতুন আশার আলো। এটা প্রমাণ করে যে খেলাধুলার জগতে ক্ষমতার ভারসাম্য কত দ্রুত বদলে যেতে পারে। তবে আজকের দিনে সব খবরই এমন রূপকথার মতো নয়। স্পেনে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরও এসেছে। হ্যাঁ, প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। খুবই দুঃখজনক। এবং এই দুর্ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটা হলো এর সম্ভাব্য কারণ। কারণটা কি জানা গেছে? প্রাথমিক তদন্তে যা উঠে আসছে তাতে মনে হচ্ছে এটা কোনো চালকের ভুল বা মানবিক ত্রুটি নয়। সমস্যাটা পরিকাঠামোগত। পরিকাঠামোগত মানে? সম্প্রতি সংস্কার করা একটি ট্র্যাকে একটি ভাঙা জয়েন্ট পাওয়া গেছে, যা দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তার মানে সমস্যাটা যন্ত্রাংশের? এটা তো আরও ভয়ের কথা। অবশ্যই। ইউরোপ তো জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য হাই স্পিড রেল নেটওয়ার্কের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এই রকম একটা দুর্ঘটনা তো পুরো সিস্টেমের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিল। ঠিক তাই। এই ঘটনাটি হয়তো পুরো মহাদেশ জুড়ে রেল পরিকাঠামোর একটি বড় ধরনের অডিটের সূচনা করতে পারে। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, তার রক্ষণাবেক্ষণে সামান্যতম গাফিলতির পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, এই দুর্ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আচ্ছা, এবার একটা অদ্ভুত বিষয়ে আসা যাক। একদিকে আমরা দেখছি বাণিজ্য যুদ্ধের মেঘ, ভূ রাজনৈতিক সংকট, পরিকাঠামোগত ব্যর্থতা। কিন্তু এত কিছুর পরেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলছে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৩.৩%। হ্যাঁ, এই হিসাবটা কিভাবে মিলছে? এইসব খারাপ খবরের মধ্যেও অর্থনীতির চাকা ঘুরছে কিভাবে? চমৎকার প্রশ্ন। এর পেছনে একটা অদ্ভুত দ্বৈততা কাজ করছে, যা আজকের দিনের অন্যতম প্রধান চালিকা শক্তি। দ্বৈততা? হ্যাঁ, একদিকে ভূরাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে নিচের দিকে টানার চেষ্টা করছে, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ বিশ্ব অর্থনীতিতে একটি উৎপাদনশীলতার রক্ষা কবচ বা প্রোডাক্টিভিটি শিল্ড হিসেবে কাজ করছে।
উৎপাদনশীলতার রক্ষা কবচ, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? অর্থাৎ এআই চালিত প্রযুক্তি বিভিন্ন শিল্পে উৎপাদনশীলতা এতটাই বাড়িয়ে দিচ্ছে যে তা বাণিজ্য যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষতিকে পুষিয়ে দিচ্ছে। অটোমেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিসিস এই সব ক্ষেত্রে এআই এর ব্যবহার এক কথায় বৈপ্লবিক। তার মানে এই প্রযুক্তিগত বুমটাই অর্থনীতিকে ভাসিয়ে রেখেছে। আপাতত তাই। কিন্তু আইএমএফ একটা বড় সতর্ক বার্তাও দিয়েছে। সেটা কি? তারা বলছে এই স্থিতিশীলতাটা কাঁচের ঘরের মতো। আমেরিকা আর ইউরোপের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে বিবাদ যদি একটা পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে পরিণত হয়। ঠিক, আসলে এআই হলো একটা শক্তিশালী ইঞ্জিনের মতো যা গাড়িকে গতি দিচ্ছে, কিন্তু বাণিজ্য যুদ্ধ হলো রাস্তাটাই ভেঙে দেওয়ার মতো। ইঞ্জিন যতই শক্তিশালী হোক, ভাঙা রাস্তায় গাড়ি বেশি দূর এগোতে পারে না। খুব ভালো উদাহরণ। তার মানে আমরা একটা প্রযুক্তিগত বুদবুদের মধ্যে আছি, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। এই টানাপোড়েনের ছবিটা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই নয়, আমেরিকার ভেতরেও দেখা যাচ্ছে। মিনিয়াপোলিসে অপারেশন মেট্রো সার্জ নামে একটা বড় অভিযান হয়েছে, তাই না? হ্যাঁ, এবং এটা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। হোমল্যান্ড সিকিউরিটি অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযানে 10,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। কিন্তু আসল খবর তো গ্রেপ্তারের সংখ্যা নয়, তাই না? না, আসল খবর হলো এর ফলে রাজ্য সরকার আর ফেডারেল সরকারের মধ্যে যে সাংবিধানিক লড়াই শুরু হয়েছে সেটা। লড়াইটা ঠিক কি নিয়ে? মিনেসোটার অ্যাটর্নি জেনারেল ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। তার যুক্তি হল আইন শৃঙ্খলা রক্ষা করা ঐতিহ্যগতভাবে রাজ্যের পুলিশের কাজ। কিন্তু এই অভিযানে ফেডারেল এজেন্ট পাঠানো হয়েছে। হ্যাঁ, 2000 ফেডারেল এজেন্ট, যা মিনিয়াপোলিসের মোট পুলিশ ফোর্সের চেয়েও বেশি। ওহ, রাজ্যের অভিযোগ, ফেডারেল সরকার তাদের এখতিয়ারে হস্তক্ষেপ করছে। সমালোচকরা এটাকে ফেডারেল আগ্রাসন বলছেন এবং আশঙ্কা করছেন যে এটা ভবিষ্যতে ফেডারেল রাজ্য সংঘাতের একটি নতুন মডেল হয়ে উঠতে পারে। তাহলে এত সব ঘটনার পর যদি আমরা সবটা একসাথে দেখি, এর মানেটা কি দাঁড়াচ্ছে? একদিকে 2000 বছরের পুরনো লেখা সত্যি প্রমাণিত হচ্ছে, অন্যদিকে কয়েক দশকের পুরনো বন্ধুত্ব ভেঙে যাচ্ছে। একদিকে এআই অর্থনীতিকে বাঁচাচ্ছে, অন্যদিকে সরকারগুলো একে অপরের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করছে। পুরো ছবিটা বেশ বিভ্রান্তিকর। একদম। আর আজকের এই আলোচনা থেকে আমার মনে একটা বড় প্রশ্ন উঠে আসছে। বলুন। আমরা দেখছি যে এআই এর মতো প্রযুক্তি রাজনৈতিক অস্থিরতার ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতিকে টিকিয়ে রাখছে, কিন্তু এটা কি আমাদের মধ্যে এক ধরনের মিথ্যা নিরাপত্তার অনুভূতি তৈরি করছে? ইন্টারেস্টিং পয়েন্ট। মানে আমরা কি প্রযুক্তিকে সব সমস্যার সমাধান হিসেবে দেখতে শুরু করেছি? আমার প্রশ্নটা ঠিক সেখানে। আমরা কি মানবিক এবং রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য প্রযুক্তিগত সমাধানের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছি? আমরা এআই ব্যবহার করে অর্থনীতির ভাঙন ঠেকানোর চেষ্টা করছি, আর অন্যদিকে আমাদের নেতারা নিজ হাতে ভূরাজনৈতিক সম্পর্কগুলো ভেঙে ফেলছেন। এটা অনেকটা গাড়ির ইঞ্জিন আরও শক্তিশালী করার মতো। যখন চালক নিজেই গাড়িটা খাদের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রশ্নটাই হয়তো আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এটা ভাবার জন্য আমাদের শ্রোতাদের কাছেই রেখে গেলাম।